শতকের ভারতবর্ষ, দেশের মাটিতে তখন ব্রিটিশ সাম্রাজ্যের শাসন। আইন ছিল তাদের হাতে, অস্ত্র ছিল তাদের হাতে, ক্ষমতার নিয়ন্ত্রণও ছিল তাদেরই হাতে। ভারতীয়দের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ব্রিটিশ প্রশাসনের অধীনে নির্ধারিত হতো। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কথা বলা সহজ ছিল না। রাজনৈতিক আন্দোলন দমন করতে গ্রেফতার, নজরদারি এবং কঠোর আইন প্রয়োগ করা হতো নিয়মিত। কিন্তু এই দমন নীতির মধ্যেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ধীরে ধীরে জন্ম নিতে থাকে প্রতিরোধ। কেউ বিশ্বাস করত রাজনৈতিক আন্দোলনে, কেউ বিশ্বাস করত অসহযোগে, আবার কেউ মনে করত একটি সাম্রাজ্যকে চ্যালেঞ্জ জানাতে হলে সংগঠিত প্রতিরোধও দরকার। চট্টগ্রামের একজন তরুণ শিক্ষকও ধীরে ধীরে সেই বিশ্বাসের দিকেই এগিয়ে যাচ্ছিলেন। তার নাম সূর্য সেন। কিন্তু চট্টগ্রামের তরুণদের কাছে তিনি বেশি পরিচিত ছিলেন আর এক নামে, মাস্টার দা। সূর্য সেনের জন্ম 1894 সালে চট্টগ্রামের রাউজান অঞ্চলে। ছাত্রজীবন থেকেই তিনি রাজনৈতিক আন্দোলনের প্রভাবের মধ্যে বড় হন। সে সময় ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন ধীরে ধীরে তীব্র হয়ে উঠছিল। বঙ্গভঙ্গ, রাজনৈতিক দমন নীতি এবং আন্দোলনকারীদের গ্রেফতার, এসব কারণে তরুণদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। সূর্য সেনও তাদের একজন ছিলেন। শিক্ষকতা করার পাশাপাশি তিনি বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হন। দিনের বেলায় তিনি ছাত্রদের পড়াতেন, আর রাত নামলে তরুণদের নিয়ে গোপনে পরিকল্পনা করতেন। ধীরে ধীরে চট্টগ্রামের একদল তরুণকে তিনি সংগঠিত করতে শুরু করেন। তাদের লক্ষ্য ছিল শুধু প্রতিবাদ নয়, তারা বিশ্বাস করত যদি ব্রিটিশ প্রশাসনের অস্ত্র ও যোগাযোগ ব্যবস্থাকে আঘাত করা যায়, তাহলে পুরো শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানো সম্ভব হবে। সূর্য সেনের নেতৃত্বে এই বিপ্লবী দলে যুক্ত হন অনন্ত সিংহ, গণেশ ঘোষ, লোকনাথ বল সহ আরো অনেক তরুণ। পরে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হন প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্তের মতো বিপ্লবীরাও। চট্টগ্রামে ধীরে ধীরে একটি সংগঠিত গোপন বিপ্লবী নেটওয়ার্ক তৈরি হতে থাকে। 1930 সালের 18 এপ্রিল দীর্ঘ প্রস্তুতির পর সূর্য সেন ও তার সহযোগীরা অভিযান শুরু করেন। এটি হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না। মাসের পর মাস ধরে গোপন পরিকল্পনা করা হয়েছিল পুরো অভিযান। কার দায়িত্ব কোথায়, কোন দল কোন স্থাপনায় যাবে, কিভাবে দ্রুত আঘাত করে সরে যেতে হবে, সবকিছু আগেই নির্ধারণ করা হয়েছিল। রাত যত গভীর হচ্ছিল, চট্টগ্রাম তত নিঃশব্দ হয়ে উঠছিল। আর সে নীরবতার মধ্যেই বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছিল মাস্টারদার বিপ্লবীরা। তাদের লক্ষ্য ছিল চট্টগ্রামের সেই সব গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলোর মাধ্যমে ব্রিটিশ প্রশাসন পুরো শহর নিয়ন্ত্রণ করত। একদল এগিয়ে যায় পুলিশ অস্ত্রাগারের দিকে, আর এক দলের লক্ষ্য ছিল অক্সিলিয়ারি ফোর্সের অস্ত্রাগার। একই সময়ে কিছু বিপ্লবী পাঠানো হয় টেলিফোন ও টেলিগ্রাফ ব্যবস্থার দিকে, কারণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে ব্রিটিশ প্রশাসনের পক্ষে দ্রুত প্রতিক্রিয়া জানানো কঠিন হয়ে পড়ে। রেল যোগাযোগেও আঘাত করার পরিকল্পনা ছিল, কারণ সৈন্য ও সরঞ্জাম সরানোর জন্য এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থা। কয়েক মিনিটের মধ্যেই চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে অভিযানের খবর ছড়িয়ে পড়তে শুরু করে। ব্রিটিশ প্রশাসন বুঝে ওঠার আগেই কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা বিপ্লবীদের নিয়ন্ত্রণে চলে যায়। চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ব্রিটিশ প্রশাসনের কার্যক্রমও কিছু সময়ের জন্য ব্যাহত হয়। বিপ্লবীরা অস্ত্রাগার দখল করতে সক্ষম হলেও তারা পর্যাপ্ত গোলাবারুদ সংগ্রহ করতে পারেনি। এটা পুরো পরিকল্পনার জন্য একটি বড় সীমাবদ্ধতা হয়ে দাঁড়ায়। তারপরও এই অভিযান ব্রিটিশ প্রশাসনের জন্য ছিল একটি বড় ধাক্কা, কারণ এটি দেখিয়েছিল বাংলায় সংগঠিত সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠছে। আর সেই প্রতিরোধের কেন্দ্রে ছিলেন একজন শিক্ষক, সূর্য সেন। অভিযানের পর বিপ্লবীরা ব্রিটিশ পতাকা নামিয়ে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করে। সূর্য সেন চট্টগ্রামকে সাময়িকভাবে বিপ্লবীদের নিয়ন্ত্রণে ঘোষণা করেন। এটা ছিল প্রতীকী পদক্ষেপ, কিন্তু এর গুরুত্ব ছিল অনেক বড়। এরপর ব্রিটিশ সরকার দ্রুত পাল্টা অভিযান শুরু করে। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে। সেনা ও পুলিশ মোতায়েন করা হয়। অভিযানের কয়েকদিন পর বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে অবস্থান নেয়। সেখানে ব্রিটিশ বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ হয়। অনেক তরুণ বিপ্লবী নিহত হন, কিন্তু সেই যুদ্ধ দেখিয়ে দেয় চট্টগ্রামের বিদ্রোহ শেষ হয়ে যায়নি। এরপর বিপ্লবীরা ছোট ছোট দলে ভাগ হয়ে আত্মগোপনে চলে যায়। কেউ গ্রেফতার হন, কেউ নিহত হন, আবার কেউ দীর্ঘ সময় পালিয়ে থাকতে সক্ষম হন। কিন্তু সূর্য সেন তখনও ধরা পড়েননি। তিনি আত্মগোপনে থেকেই বিপ্লবীদের সংগঠিত করার চেষ্টা চালিয়ে যান। ব্রিটিশ প্রশাসন তাকে ধরতে দীর্ঘ সময় ধরে অভিযান চালায়, এমনকি তার তথ্যের জন্য পুরস্কারও ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতার মাধ্যমে তার অবস্থান ফাঁস হয়ে যায়। 1933 সালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার উপর কঠোর নির্যাতন চালানো হয়, কিন্তু তিনি কোনো সহযোদ্ধার নাম প্রকাশ করেননি। কারাগারে থাকা অবস্থায় তিনি লিখেছিলেন, আদর্শ ও ঐক্যই বিপ্লবের শক্তি। তার কাছে সংগ্রাম শুধু অস্ত্রের বিষয় ছিল না, এটা ছিল বিশ্বাসের বিষয়। 1938 সালের 12 জানুয়ারি
সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়। তার সহযোদ্ধা তারকেশ্বর দস্তিদারকেও একই সময়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ব্রিটিশ সরকার তাকে থামাতে পেরেছিল, কিন্তু তার দেখানো প্রতিরোধের পথ থামাতে পারেনি। কারণ চট্টগ্রামের অস্ত্রাগার অভিযান ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকে। এটি দেখিয়েছিল একজন সাধারণ শিক্ষকও একটি সাম্রাজ্যের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধের নেতৃত্ব দিতে পারেন। ইতিহাসে কিছু মানুষ অস্ত্র দিয়ে নয়, সাহস দিয়ে কিংবদন্তি হয়ে ওঠে। সূর্য সেন ছিলেন তাদেরই একজন। শেষ মুহূর্তে তিনি ভয় পাননি, বরং এক অদ্ভুত শান্তি ছিল তার চোখে, যেন তিনি জানতেন তার শরীর শেষ হবে, কিন্তু তার চিন্তা নয়। চট্টগ্রামের সেই নীরব আগুন আজও নিভে যায়নি, কারণ ইতিহাস শুধু বিজয়ীদের মনে রাখে না, ইতিহাস মনে রাখে তাদেরও, যারা হেরে গিয়েও হার মানে না। আর যতদিন স্বাধীনতার কথা বলা হবে, ততদিন সূর্য সেন শুধু একটি নাম থাকবে না, একটি চিরন্তন আগুন হয়ে বেঁচে থাকবে।